মতামতের প্রতিফলন বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা, এমনটাই বলেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা ও জনসম্পৃক্তি বিষয়ক কর্মশালায় ভার্চুয়ালি বক্তব্য দেন তিনি। ঢাকা যদি অল্প কিছু সংস্কার করে ভোটার তালিকা নির্ভুলভাবে তৈরি করার ভিত্তিতে নির্বাচন সম্পন্ন করতে হয়, তাহলে ২০২৫ সালের শেষের দিকে নির্বাচন অনুষ্ঠান হয়তো সম্ভব হবে। কংগ্রেচুলেশনস বিএনপিকে এই কারণে কংগ্রেচুলেশন দিচ্ছি যে জিনিসটার জন্য বিএনপির নেতাকর্মীরা দিনরাত অপেক্ষা করছে, যে কাঙ্ক্ষিত লক্ষ্যবস্তুর জন্য বিএনপির প্রতিনিয়ত পালস বিট করছে, সেটা হচ্ছে নির্বাচনকে কেন্দ্র করে নানান ধরনের বক্তব্য ছিল আপনার উপদেষ্টাদের বিভিন্ন সময়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেকটি নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের জিরিয়াত ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। দর্শক, আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকে কি বিষয় নিয়ে কথা বলবো। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলার জন্য চলে আসলাম। বর্তমানে বাংলাদেশের যে চলমান রাজনীতি বা বর্তমান যে চলমান পরিস্থিতি, তারই ধারাবাহিকতায় আজকের ভিডিওটি। ইতিমধ্যে আপনারা সবাই ভিডিওর শুরুতে কিছু অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো এই বিষয়টা নিয়ে আর বেশি বিস্তারিত বলবো না, কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তাই আমি সংক্ষেপে করার ক্ষেত্রে আপনাদেরকে মূল আলোচনা নিয়ে যাচ্ছি। তার আগে আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই, যারা আমাদের ফারুকি অনলাইন ইউটিউব চ্যানেলটি এখন চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, একটা লাইক দিয়ে সবাই ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন। যদি অল্প কিছু সংস্কার করে ভোটার তালিকা নির্ভুলভাবে তৈরি করার ভিত্তিতে নির্বাচন সম্পন্ন করতে হয়, তাহলে ২০২৫ সালের শেষের দিকে নির্বাচন অনুষ্ঠান হয়তো সম্ভব হবে। আর যদি এর সঙ্গে নির্বাচন প্রক্রিয়া এবং নির্বাচন সংস্কার কমিশনের সুপারিশের পরিপ্রেক্ষিতে এবং জাতীয় ঐকমত্যের ভিত্তিতে প্রত্যাশিত মাত্রার সংস্কার যোগ করি, তাহলে অন্তত আরও ৬ মাস অতিরিক্ত সময় লাগতে পারে। মোটা দাগে বলা যায় ২০২৫ সালের শেষ দিক থেকে ২০২৬ সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা যায়। প্রিয় দেশবাসী, যে কোনো সংস্কারের কাজে হাত দিতে গেলে রাজনৈতিক ঐকমত্যের প্রয়োজন। এই ঐকমত্যে পৌঁছানোর প্রক্রিয়া কি হবে? অন্তর্বর্তীকালীন সরকার এইভাবে অগ্রসর হওয়ার প্রস্তুতি নিচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকার প্রথম পর্যায়ে ৬টি সংস্কার কমিশন গঠন করেছে। এরা শীঘ্রই চূড়ান্ত প্রতিবেদন পেশ করবে বলে আশা করি। আমরা এই ৬ কমিশনের চেয়ারম্যানদের নিয়ে একটি জাতীয় ঐকমত্য গঠন কমিশন প্রতিষ্ঠা করার দিকে অগ্রসর হচ্ছে। এর কাজ হবে রাজনৈতিক দল সহ সকল পক্ষের সঙ্গে মতামত বিনিময় করে যে সমস্ত বিষয়ে ঐকমত্য স্থাপন হবে সেগুলো চিহ্নিত করা এবং বাস্তবায়নের জন্য সুপারিশ করা। যেহেতু জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠা করা অন্তর্বর্তীকালীন সরকারের অতি গুরুত্বপূর্ণ দায়িত্ব, তা বিবেচনা করে আমি এই কমিশনের চেয়ারম্যানের দায়িত্ব পালন করব। আমার সাথে এই কমিশনের সহসভাপতির দায়িত্ব পালন করবেন অধ্যাপক আলী রিয়াজ। কমিশন প্রয়োজন মনে করলে নতুন সদস্য কোঅপ্ট করতে পারবে। প্রথম ৬টি কমিশনের চূড়ান্ত প্রতিবেদন পাওয়ার পর আগামী মাসেই জাতীয় ঐকমত্য গঠন কমিশন তার কাজ শুরু করতে পারবে বলে আমি আশা করছি। এই নতুন কমিশনের প্রথম কাজ হবে নির্বাচন অনুষ্ঠানের জন্য যে সমস্ত সিদ্ধান্ত জরুরি সেই সমস্ত বিষয়ে তাড়াতাড়ি ঐকমত্য সৃষ্টি করা এবং সকলের সঙ্গে আলোচনা করে কোন সময় নির্বাচন অনুষ্ঠান করা যায় সেই ব্যাপারে পরামর্শ চূড়ান্ত করা। প্রিয় দেশবাসী, নির্বাচন আয়োজন ও সংস্কার ছাড়াও আপনারা আমাদের উপর অনেকগুলো দায়িত্ব দিয়েছেন। এর মধ্যে রয়েছে অর্থনীতি পুনরুদ্ধার ও মানুষের জীবনমান উন্নয়ন। ফেসিবাদী সরকারের কাছ থেকে আমরা বিপর্যস্ত এক অর্থনীতি পেয়েছি। আমাদের বৈদেশিক রিজার্ভ তলানিতে গিয়ে থেকেছিল। ২০২৪ সালের নভেম্বরে রপ্তানি আয়ের পরিমাণ ছিল $4.12 বিলিয়ন, যা আগের মাসের তুলনায় 15.63% বেশি। সামগ্রিকভাবে ২০২৪ সালের জুলাই নভেম্বর সময়কালে রপ্তানি $16.11 বিলিয়ন পৌঁছেছে। গত বছর একই সময় রপ্তানি আয় ছিল $14.34 বিলিয়ন। বছরের হিসাবে এই প্রান্তিকে রপ্তানি আয়ের প্রবৃদ্ধি 12.34%। সকল দলের মতামতের প্রতিফলন বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা, এমনটাই বলেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা ও জনসম্পৃক্তি বিষয়ক কর্মশালায় ভার্চুয়ালি বক্তব্য দেন তিনি। ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুরে এই কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে। এ সময় তারেক রহমান বলেন, সরকারের থাকলে মত প্রকাশের সুযোগ দিতে হবে, সেটি সরকারের বিপক্ষে গেলেও। আবার যা লেখা হচ্ছে সেটি যে সত্য রটনা নেই তা নিশ্চিত করবে একটি কমিশন, এমন ব্যবস্থার প্রস্তাব করা হয়েছে। নারী শিক্ষা ও ক্ষমতায়নের উপরও গুরুত্ব দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। কর্মশালায় বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ অংশ নেন। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেতারাও। লেবু সুঘ্রাণ আরো বেশি, ত্বকের যত্ন আরো বেশি, জলে আরো বেশি। আপনার পকেটে কি বিদেশি না বাংলাদেশি? ৩ জেলায় বিএনপির কর্মশালায় কথা বলছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা সরাসরি চলে যাচ্ছি তার বক্তব্যে। করেন দেশনেত্রী খালেদা জিয়া, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের রাজনীতি আপনি করেন, আপনাকে সালাম দিয়ে কিন্তু জিজ্ঞেস করে, ভাই কি অবস্থা, দেশের কি অবস্থা, কি হবে, নির্বাচন কবে হবে, জিজ্ঞেস করে না এরকম প্রশ্ন? তো
আপনাদেরকে জিজ্ঞেস করে। আপনারা যারা মিল কারখানা পরিচালনা করেন, আপনাদেরকে আপনাদের অন্য মিল কারখানার মালিক তাদের সাথে দেখা হলে জিজ্ঞেস করে, কি ভাই কি অবস্থা, দেশে নির্বাচন কি হচ্ছে, নাহলে তো ব্যবসা বাণিজ্য ঠিকভাবে হচ্ছে না, সবকিছু থেমে আছে। অর্থাৎ আপনারা যারা শিক্ষকতা করেন, অন্য সহকর্মীবৃন্দ আপনাদের জিজ্ঞেস করে, কি ভাই কবে নির্বাচন হবে, কিভাবে কবে হবে। কেন আপনাদেরকে জিজ্ঞেস করে? আর তো কাউকে জিজ্ঞেস করছে না, অন্য কাউকে জিজ্ঞেস করছে না, কিন্তু আপনাকে জিজ্ঞেস করছে, আপনি বিএনপির নেতা হিসাবে আপনাকে জিজ্ঞেস করছে, বা বিএনপির কর্মী হিসাবে আপনাকে জিজ্ঞেস করছে। এই কারণেই জিজ্ঞেস করছে, কারণ প্রত্যাশাটাই আপনাদের কাছে তারা মনে করে যে হ্যাঁ, কিছু ভালো কিছু করতে পারলে বিএনপি করতে পারবে। অধিকাংশ মানুষের, আমি বলছি না 100%, মানে দেশের অধিকাংশ মানুষের এরকমই প্রত্যাশা, এরকমই বিশ্বাস, এরকমই ধারণা। এখন সহকর্মীবৃন্দ, আপনারা এখানে উপস্থিত প্রত্যেকে এক একজন রাজনৈতিক কর্মী। একজন রাজনৈতিক কর্মী অথবা একটি রাজনৈতিক দলের সবচেয়ে বড় সফলতা কি? আমার এই প্রায় 35 বছরের রাজনীতির অভিজ্ঞতার আলোকে আমি যেটা মনে করি, একজন রাজনৈতিক কর্মী বা রাজনৈতিক দলের সবচেয়ে বড় সফলতা হচ্ছে মানুষের আস্থা অর্জন। এই যে আপনি যখন বের হন, যে কথাটি বললাম, আপনি যখন বের হন মানুষের সালাম পাচ্ছেন, আপনি দেখুন আপনার নাম যদি ধরেন, আপনার নাম কাশেম, আপনার আশেপাশে সমাজের, আপনার সামাজিকভাবে আপনার আশেপাশে অনেক কাশেম আছে। কয়জন কাশেমকে দেখলে মানুষ দৌড়ে এসে সালাম দিচ্ছে অথবা কথা বলছে? কিন্তু আপনি কাশেম, আপনার সাথে কেন কথা বলছে, সালাম দিচ্ছে? বিকজ আপনি বিএনপি করেন। আপনার সাথে অথবা তার সাথে, সেই ব্যক্তিটির সাথে যারা সালাম দিচ্ছে, যাদের কনসার্ন আছে, যারা জানতে চাইছে, তারা মনে করে যে তাদের ভাগ্যের সাথে আপনার একটি বিষয় জড়িত আছে। আপনার কথাবার্তা, উঠা বসা, আপনার বক্তব্য, বিবৃতি, আপনার কাজকর্মের সাথে তাদের ভাগ্য কম বেশি জড়িত আছে, তাদের ভবিষ্যৎ জড়িত আছে। সেজন্যই আপনাকে জিজ্ঞেস করে, আপনার উপর আস্থা রাখতে পারে, ভরসা রাখতে পারে। প্রিয় সহকর্মীবৃন্দ, আমার মূল যে কথাটি ছিল এখানে বলা, সেটি হচ্ছে যে এই যে আপনার উপরে আস্থা ভরসা রাখছে, এই যে এটাই হচ্ছে আপনার সবচেয়ে বড় সফলতা একজন রাজনৈতিক কর্মী হিসাবে। মানুষ আপনার উপরে আস্থা রাখছে, বিশ্বাস করছে আপনাকে। একটি রাজনৈতিক দলের এই যে আপনারা কর্মসূচি ডাক দিলে, আমরা যখন কর্মসূচি ঘোষণা করি, হাজারো লক্ষ মানুষ সেই কর্মসূচিতে অংশগ্রহণ করে। কেন? মানুষের আস্থা বা বিশ্বাস। এখন সহকর্মীবৃন্দ, এই বিশ্বাস, আপনি যে পর্যায়ের নেতা হন, বিশ্বাস রাখুন মনের মধ্যে, আপনি যে পর্যায়ের নেতা হন সেটি বিষয় নয়। মূল বিষয় হচ্ছে জনগণ আপনার উপর আস্থা রাখবে, সেটি 5 জন হোক, 50 জন হোক, 500 হোক, 5000 হোক। কংগ্রেচুলেশনস বিএনপিকে এই কারণে কংগ্রেচুলেশন দিচ্ছি যে জিনিসটার জন্য বিএনপির নেতাকর্মীরা দিনরাত অপেক্ষা করছে, যে কাঙ্ক্ষিত লক্ষ্যবস্তুর জন্য বিএনপির প্রতিনিয়ত পালস বিট করছে, সেটা হচ্ছে নির্বাচনকে কেন্দ্র করে নানান ধরনের বক্তব্য ছিল আপনার উপদেষ্টাদের বিভিন্ন সময়। তো আমরা এখন বুঝতে পারছি, একদম প্রথম যেই বিষয়টা সামনে আসছিল আসিফ নজরুলের, এর পাশাপাশি আমরা দেখেছি ব্রিগেডিয়ার জেনারেল শাখাওয়াত হোসেন, তিনিও কিন্তু একটা বক্তব্য দিয়েছেন। আর যদিও ওই সময় বক্তব্যগুলোকে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে বলা হয়েছিল যে এগুলা উপদেষ্টাদের ব্যক্তি মতামত, এটা আসলে প্রধান উপদেষ্টা বা সরকারের আনুষ্ঠানিক কোনো মন্তব্য নয়। কিন্তু দিন শেষে দেখা গেছে এটাই সত্য, যেটা আমরা শুনেছিলাম। অবশেষে নির্বাচনের সময়কালটাকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন আমাদের প্রধান উপদেষ্টা ইউনূস। আমরা যদি দেখি যে নির্বাচন নিয়ে ডক্টর ইউনূস বলছেন যে 2025 সালের শেষ দিক থেকে, মানে ডিসেম্বর টু জানুয়ারির 2026-এর মধ্যেই বাংলাদেশের জাতীয় নির্বাচন সংগঠিত হতে পারে। এটা একটা পারসেপশন হিসেবে আসছে এবং তিনি ঘোষণা করেছেন। আমরা আশা করছি এটাই ঘটতে যাচ্ছে। ছাত্র অভ্যুত্থানের পর আপনার বিজয় দিবস উপলক্ষে ডক্টর মোহাম্মদ ইউনূস যে ভাষণ দিয়েছেন, সেই ভাষণে জাতির উদ্দেশ্যে দেওয়া যে ভাষণ ছিল, সেখানে নির্বাচনের রূপরেখা তিনি তুলে ধরেছেন। তিনি বলছেন, যদি অল্প কিছু সংস্কার করে ভোটার তালিকা নির্ভুলভাবে তৈরি করার ভিত্তিতে নির্বাচন সম্পন্ন করতে হয়, তাহলে 2025 সালের শেষের দিকে নির্বাচন অনুষ্ঠান হয়তো সম্ভব হবে। একটা ছোট্ট পেচকি কিন্তু এখানে রেখে দিয়েছেন। আর যদি এর সঙ্গে নির্বাচন প্রক্রিয়া, নির্বাচন সংস্কার কমিশনের সুপারিশের পরিপ্রেক্ষিতে এবং জাতীয় ঐক্যমতের ভিত্তিতে প্রত্যাশিত মাত্রার সংস্কার যোগ করি, তাহলে আরো অন্তত 6 মাস অতিরিক্ত সময়ে লাগতে পারে। মানে মোটামুটি তিনি একটা ক্লিয়ারেন্সে নিয়ে আসছেন যে মোটা দাগে 2025 সালের ডিসেম্বর থেকে 2026 সালের প্রথমার্ধের মধ্যে যদি অল্প সংস্কার করা হয়, আর টোটাল সংস্কারটা যেটা চাচ্ছেন হয়তো 26-এর মাঝামাঝি সময় আপনার নির্বাচনটা যাবে। তো তিনি বলছেন যে আমি সকল প্রধান সংস্কারগুলি সম্পন্ন করে নির্বাচন আয়োজন করার ব্যাপারে বারবার আপনাদের কাছে আবেদন জানিয়ে এসেছি।
তো নির্বাচনের ক্ষেত্রে বাধা আসলে কোনটা? তিনি বলছেন যে সবচেয়ে বড় কাজ হচ্ছে ভোটার তালিকা হালনাগাদ করা। গত 15 বছরে যারা ভোটার হবার যোগ্য হয়েছে তাদের মধ্যে সবার নাম ভোটার তালিকা নিশ্চিত করতে হবে, এটা বড় কাজ। আর অভ্যুত্থানের পর এখানে গলদ রাখার কোনো সুযোগ নেই। দীর্ঘদিন পর তরুণ তরুণীরা স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগ করবে, সো সেক্ষেত্রে আপনার এটাকে কানেক্ট করতে হবে। এখন তিনি আরো বিভিন্ন বক্তব্য দিয়েছেন যে সংস্কার, এখন বিএনপি বরাবরই বলে আসছিল, তারেক রহমান থেকে শুরু করে বিএনপির একদম হাই যারা কমান্ডিং নেতৃত্ব আছেন, যে একটা রূপরেখা আপনি দেন, রোড ম্যাপ দেন, এবং কি সংস্কার করবেন, কতটুকু সংস্কার করবেন, এটার মেয়াদকাল বা পরিধিটা আপনাকে প্রকাশ করতে হবে। তো দিন শেষে নির্বাচনের যে রূপরেখা সামনে আসছে, সেই রূপরেখাকে সাধুবাদ জানিয়েছে বিএনপির যারা ঊর্ধ্বতন নেতারা আছেন। আমরা দেখলাম যে গতকালকে, এবং কি জামাতের পক্ষ থেকেও সাধুবাদ জানাচ্ছে। তবে কিছুটা হতাশ আছেন ভিপি নূর। তিনি বলছেন যে আমরা এই মুহূর্তে সংস্কারটা জরুরি, তবে বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মে ছাত্ররা যারা আছেন বা জাতীয় নাগরিক কমিটি যেটা আছে, তারা কিন্তু আবার ভাই এখানে ভিন্ন একটা মন্তব্য দিয়েছে। প্রধান উপদেষ্টার এই বক্তব্যের পর তারা বলছেন যে আওয়ামী লীগের বিচার করার আগে, শেখ হাসিনার বিচার করার আগে নির্বাচন হবে না। তো জাতীয় নাগরিক কমিটির কি আসলে শক্তি আছে? আমরা দেখছি তাদের বিভিন্ন জায়গায় মারধর করা হচ্ছে, লোকাল পিপল তাদেরকে পিটাচ্ছে, তারপর যেখানে যাচ্ছে তারা ধাওয়ার শিকার হচ্ছে। সো ওই ঢাকা শহরে তাদের যে কোনো একটা প্ল্যাটফর্মে অথবা কোনো একটা অফিসিয়াল বিবৃতি বা প্রেস ব্রিফিং এ তাদের যে বলিষ্ঠ কণ্ঠস্বর, কিন্তু আপনি গ্রামের একদম প্রত্যন্ত অঞ্চলে আপনি গিয়ে বলেন যে আমি বৈষম্য বিরোধী আন্দোলনের একজন নেতা অথবা আমি জাতীয় নাগরিক কমিটির একজন নেতা, এই কথা বলে আপনি স্থানীয় জামাত অথবা বিএনপি, ছাত্রলীগ তো বাদ দিলাম, তাদের সাথে কোনো পাঙ্গা নিতে দেখেন আপনারা খুঁজে পাওয়া যাবে না। এটা হচ্ছে প্র্যাকটিক্যাল বাংলাদেশের সিচুয়েশন। তো এই মুহূর্তে উপদেষ্টার এই বক্তব্যকে পলিটিক্যাল দলগুলো স্বাগত জানাচ্ছে, তবে ছাত্ররা মনে করছে যে এই সরকার যদি আওয়ামী লীগের বা শেখ হাসিনার বিচার করে যাইতে না পারে, তাহলে বিএনপি সরকার আসলে আসলে আওয়ামী লীগের বিচার হবে না বা শেখ হাসিনারও বিচার হবে না। কারণ এই মুহূর্তে বিএনপি কোথাও নয় কোথাও আওয়ামী লীগের জন্য আশীর্বাদ হিসাবে কাজ করছে, আর এটা নিয়ে অনেকের মধ্যেই কিন্তু খুব কাজ করছে। তবে বিএনপির সন্দেহ যে -1 -2 ফর্মুলা এগুলো অ্যাপ্লাইয়ের পরিকল্পনা চলছে, আর তাদের জন্য একটা ভয়ের কারণ হচ্ছে একটা রাজনৈতিক দল কিন্তু সামনে আসতে যাচ্ছে আগামী 1 থেকে 2 মাসের মধ্যে। তো দেখা যাক কি ঘটে। তবে আমরা কংগ্রেচুলেশন জানাই। তবে আমি মনে করি এর আগে আইনের সুশাসন, সরকার পরিবর্তনের পর মব জাস্টিস গুলা বন্ধ করা, রাষ্ট্রের ব্যক্তিগত বা রাষ্ট্রীয় সম্পদে হাত দেওয়া, জবরদখল, লুটপাট, ওই আওয়ামী লীগ গেছে কালকে বিজয় দিবসকে ঘিরে বিএনপির বিভিন্ন জায়গায় যে কর্মকাণ্ড করছে, এগুলো কি গ্রহণযোগ্য? ফুলদাবা নিয়ে ভাই মারামারি করে 10 জন আহত, পতাকা নিয়ে লাগালাগি করে একটারে ঘাই দিয়া ফেলাই দিছে কক্সবাজারে। তা আপনি এই পরিবর্তনগুলো তো লাগবে, ন্যূনতম এই সংস্কারটা লাগবে, এবং কি পুলিশকে কি বলা হয় যে নিরপেক্ষ ভূমিকায় নিয়ে আসার যে গুরুত্ব, দায়িত্বটা, নয়তো এই পুলিশ আবারও এখনো বিভিন্ন জায়গায় বিএনপির পারপাস কিন্তু পুলিশ সার্ভ করছে, প্র্যাকটিক্যালি হচ্ছে এইটা। তা আবার ভবিষ্যতে আওয়ামী লীগ আবার তাদের অফিসিয়াল পেজে পুলিশদের ছবি দিয়ে হুমকি ধামকি দিচ্ছে। ইভেন বাংলাদেশে নিঃসন্দেহে প্রত্যেকটা রাজনৈতিক দলের মধ্যে সবচেয়ে ডেঞ্জারাস বাংলাদেশ ছাত্রলীগ বা যুবলীগ, আওয়ামী লীগের বাস্তব। তো ওদের ভবিষ্যতে এই পুলিশ যদি আবার সেই পলিটিক্যালি মুভমেন্টে চলে যায়, ইন ফিউচার আবার সরকার পরিবর্তন হতে গেলে পুলিশের কপালে আবার দুঃখ আছে। তো পুলিশকে শক্তিশালী করতে হবে, রাজনীতির বাইরে তাদেরকে রাখতে হবে। আইনি সুশাসন প্রতিষ্ঠা করতে গেলে দুইটা জিনিসের বিকল্প নয়, পুলিশকে নিরপেক্ষ করা, বিচার বিভাগকে প্রকৃতপক্ষে স্বাধীন করা। দেখা যাক কতটুকু সরকার করতে পারে, সময় বলে দেবে। আসসালামু আলাইকুম। তো প্রিয় দর্শক, এই বিষয়টা আপনার মতামত জানাবেন আমাদের কমেন্ট বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। এক উত্তর থেকে দেখেছেন অবশ্যই দ্রুত কমেন্টে জানিয়ে ফেলবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।